ভোলার চরফ্যাশন এলাকার শেষ সীমানায় বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এক জনমানবহীন দ্বীপ, যার নাম মিতের চর। স্থানীয় প্রবীণ মানুষেরা বলেন, ব্রিটিশ আমলে এই চরে কুখ্যাত এক তান্ত্রিক কালো জাদুর এক বিশাল আস্তানা গড়ে তুলেছিল, যেখানে অবাধ্য মানুষদের এনে জ্যান্ত কবর দেওয়া হতো। আজও সেই চরের মাটিতে পা রাখলে এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে, যেখানে বাতাসের শব্দ যেন বন্ধ হয়ে যায়। এই চরের ঠিক পাশেই গভীর রাতে এক চালানি নৌকা নিয়ে নোঙর করেছিল দুই ভাই, সাইমন আর আরমান। তারা সাধারণ জেলে ছিল না, তারা ছিল নদীর বুকে চরাচর কারবারি, যারা রাতের অন্ধকারে দামি জিনিস এপার ওপার করত। সেদিন ছিল ভুতুড়ে এক কুয়াশাচ্ছন্ন রাত, আর উত্তাল সাগরের ঢেউগুলো নৌকার গায়ে আছড়ে পড়ছিল বিট শব্দে। রাত তখন আনুমানিক 2টা। হঠাৎ সাইমন খেয়াল করল চরের বালুচর থেকে এক অদ্ভুত, অপার্থিব ঘুঙুরের আওয়াজ ভেসে আসছে, যেন কোনো অদৃশ্য নারী কুয়াশার মাঝে নাচছে। আরমানকে সে কথা বলতেই আরমান ধমক দিয়ে বলল, এসব মনের ভুল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ঘুঙুরের আওয়াজ তীব্র হতে লাগল এবং নৌকার চারপাশের পানি হঠাৎ একদম স্থির হয়ে গেল, যেন পুরো নদী বরফ হয়ে জমে গেছে। ঠিক তখনই নৌকার ছাদ থেকে টপ টপ করে ঘন কালো রক্ত পড়তে শুরু করল এবং বাতাসের তাপমাত্রা এতটাই কমে গেল যে দুই ভাইয়ের মুখ দিয়ে ধোঁয়া বের হতে লাগল। তারা টর্চের আলো উপরে ফেলতেই দেখল, নৌকার ছাদে কেউ নেই, কিন্তু রক্ত পড়ার গতি বেড়েই চলেছে। আতঙ্কিত হয়ে সাইমন যখন আল্লাহর নাম স্মরণ করতে শুরু করল, তখন চরের দিক থেকে এক বিশাল ছায়া অবয়ব কুয়াশা চিরে পানির উপর দিয়ে হেঁটে তাদের নৌকার দিকে আসতে শুরু করল। সেই ছায়ামূর্তির কোনো নির্দিষ্ট মুখ ছিল না, শুধু তার কুচকুচে কালো শরীরের মাঝে দুটো চোখ জ্বলছিল তীব্র নীল আগুনে, আর তার প্রতিটি পদক্ষেপে নদীর পানি থেকে শত শত পচা হাত ওপরের দিকে উঠে আসছিল। সাইমন আর আরমান ভয়ে চিৎকার করে নৌকার ইঞ্জিন চালু করার চেষ্টা করল, কিন্তু অলৌকিক শক্তির প্রভাবে স্টার্টারটা জ্যাম হয়ে গিয়েছিল। সেই ছায়ামূর্তি নৌকার একদম কাছে চলে এসে এক বিট গমগমে গলায় বলতে লাগল, 100 বছর পর আমার বলির সময় এসেছে। তোদের একজন আমার সাথে এই চরের মাটির নিচে যাবে, অন্যজন ফিরে গিয়ে আমার বার্তা পৌঁছাবে। আরমান নিজের জীবন বাঁচাতে এক মুহূর্ত দ্বিধা না করে তার আপন ছোট ভাই সাইমনকে ধাক্কা দিয়ে নদীর সেই কালো পানিতে ফেলে দিল, যেখানে কঙ্কালের হাতগুলো সাইমনকে টেনে জলের গভীরে নিয়ে যেতে লাগল। এই সুযোগে ছায়ামূর্তিটি শান্ত হল এবং অলৌকিকভাবে নৌকার ইঞ্জিন চালু হয়ে গেল। আরমান একা তীব্র গতিতে নৌকা চালিয়ে ভোলার ঘাটে ফিরে এলো এবং সবাইকে গল্প বানাল যে সাইমন ঝড়ে নদীতে পড়ে তলিয়ে গেছে। কিন্তু আসল এবং সবচেয়ে হারহীন করা টুইস্টটি ঘটল ঠিক তার 3 দিন পর। আরমান যখন নিজের ঘরে একা ঘুমাচ্ছিল, তখন মাঝরাতে হঠাৎ তার ঘরের দরজা নিচ থেকেই খুলে গেল এবং পুরো ঘরে সেই চরের মতোই পচা মাংসের গন্ধ আর তীব্র ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল। আরমান চোখ মেলে দেখল, তার খাটের ঠিক সামনে দাঁড়িয়ে আছে তার ছোট ভাই সাইমন, যার শরীর থেকে তখনও নদীর কালো পানি আর কাদা চুয়ে চুয়ে পড়ছে। সাইমন এক ভৌতিক খিলখিল হাসি দিয়ে বলল, ভাইজান, তুমি ভেবেছিলে তুমি বেঁচে ফিরে এসেছ, কিন্তু ওই তান্ত্রিকের কালো জাদুর নিয়ম তুমি জানতে না। চরের সেই ছায়ামূর্তি আসলে জীবন্ত কাউকে নেয় না, সে শুধু বিশ্বাসঘাতকদের নেয়। আমি সেদিন পানিতে ডুবিনি, বরং সেই শক্তি আমাকে বাঁচিয়ে রেখেছে তোমার পাপের শাস্তি দিতে। আরমান চিৎকার করতে চাইল, কিন্তু দেখল তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না এবং তার নিজের হাত পা আস্তে আস্তে পাথরের মতো শক্ত হয়ে কালো কয়লার রং ধারণ করছে। আসলে সেই রাতে মিতের চোরে সাইমন নয়, বরং আরমানের আত্মাকেই সেই তান্ত্রিকের ছায়ামূর্তি বন্দী করে নিয়েছিল। আর 3 দিন ধরে যে মানুষটি ভোলার ঘাটে ঘুরে বেড়াচ্ছিল, সে ছিল আরমানের রূপ ধরা এক জ্যান্ত লাশ। পরদিন সকালে গ্রামবাসীরা আরমানের ঘরের দরজা ভেঙে শুধু একদলা কালো ছাই আর তার উপর সাইমনের একটি পুরনো ছেঁড়া জামা পরে থাকতে দেখে, কিন্তু আরমান বা সাইমন কাউকেই আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। আজও ভোলার জেলেরা গভীর রাতে সেই মিতের চরের পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিসানি শুনতে পায়, যেন দুই ভাই আজও সেই অন্ধকারের মাঝে একে অপরকে খুঁজছে।